আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টার্নারি অপারেটর ব্যবহার করে আপনারা এক ফেজ থেকে আরেক ফেজে রাউটিং করবেন এবং ইপেলস কন্ডিশন ব্যবহার করবে আপনারা এক ফেজ থেকে আরেক ফেজে রাউটিং করতে পারেন। তো আমার উদ্দেশ্য হলো যে আপনাদেরকে আমি ডিফারেন্ট ওয়ে শিখাবো যাতে করে আপনারা এক ফেজ থেকে আরেক ফেজে খুব সুন্দরভাবে রাউটিং করতে পারেন, ডাটা নিয়ে যেতে পারেন অথবা ফাংশন নিয়ে যেতে পারেন সেই বিষয়টা দেখানোর। কারণ আপনি যখন ডিফারেন্ট অ্যাপ্রোচ সম্পর্কে একটা ধারণা পাবেন, শিখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার প্রজেক্টে সেটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। কারণ আমি চাই আপনি যখন সবকিছু যখন জানবেন তখন আপনি নিজে থেকে নিজে ডিসিশন নিতে পারবেন যে এখন আপনার কোনটা ইমপ্লিমেন্ট করা প্রয়োজন, কোনটা ইমপ্লিমেন্ট করা প্রয়োজন না, সেটাই। তো যদি একটা আমি আপনাদেরকে দেখাই, আমরা কিন্তু গত লেকচারে অলরেডি আলোচনা করেছি কিভাবে আপনারা, যদি আমরা কোশ্চেন স্ক্রিনে চলে যাই, আমি দেখিয়েছি কিভাবে আপনারা ইনস্টেট ব্যবহার করে ফেজ রাউটিং করতে পারেন অথবা স্যাট স্টেট সম্পর্কে ব্যবহার করে ফেজ রাউটিং করতে পারেন, সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। ভবিষ্যতে আমি আপনাদেরকে আরো কয়েকটা ডিফারেন্ট ওয়ে দেখাবো, সে আমার সাথেই থাকবেন তাহলে শিখতে পারবেন। যদি একটু আমি বলি ইনস্টেট মেথডটা কখন কল হয়। ইনস্টেট মেথডটা আমাদের বিল্ড মেথড যেটা আছে, এই যে উইজেট বিল্ড মেথডটা কিন্তু কল হওয়ার আগে ইনস্টেট মেথডটা কিন্তু কল হয়ে যায় অলরেডি, সেটা আপনারা অলরেডি জানেন, আমার ইনস্টেট মেথডের ভিডিওটা দেখে নিয়েছেন। এবং সুইচ এই যে সেট স্টেটটা কখন কল হয়, সেট স্টেটটা কন্ট্রোল হয় বিল্ড কনটেক্সট মেথডের কিন্তু উইজেটটা রান হওয়ার পরে কিন্তু সেট স্টেটটা কল হয়, সে বিষয়টা কিন্তু আপনারা অলরেডি জানেন। একটা আগে কল হয়, সেটা হলো যে এটা আগে কল হয় এবং এটা হলো পরবর্তীতে কল হয়। তা আমি আপনাদেরকে আজকে প্রথমত টার্নারি অপারেটর ব্যবহার করে উইজেট কিভাবে রাউটিং করবেন সেটা দেখাচ্ছি। সেজন্য আমি এখান থেকে এই যে ডাটাগুলো আছে সেগুলো আমি এখান থেকে মুছে ফেলতেছি, এগুলো আমি এখান থেকে রাখবো না। তো এখানে যে উইজেটটা দেখতে পাচ্ছেন, এখন আমরা এখানে উইজেটের পরিবর্তে আমরা এখানে একটা ভেরিয়েবল ঘোষণা করবো, সেটা হলো বার। আমরা অ্যাক্টিভ স্ক্রিন ইজ ইকুয়াল টু দিয়ে দিচ্ছি, আমরা এখানে একটা ভেরিয়েবল রাখতেছি, ভেরিয়েবল মান রাখতেছি স্টার্ট স্ক্রিন। এটা সম্পূর্ণ আপ টু ইউ। এই যে আমি এখানে স্টার্ট স্ক্রিনে একটা ভেরিয়েবল মান রেখেছি, এই মানের উপর ডিপেন্ড করে আমি ফেজ রাউটিং করব। সো দেখতে পাচ্ছেন এই যখন এই যে আমি এখানে মানটা রেখেছি, এখানে চাইলে আপনারা 1 2 3 রাখতে পারেন, যে কোনো একটা মান রাখতে পারেন। অলওয়েজ আমি রিকমেন্ড করব যে আপনারা একটা ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন যাতে করে আরেকজন ডেভেলপার সেটা বুঝতে পারে, আপনার কোডগুলো যাতে সে রিডেবল হয়, সে পড়ে বুঝতে পারে, সেই জন্য আমরা এখানে একটা ইউনিক নাম দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমি দিয়েছি স্টার্ট স্ক্রিন। সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ স্ক্রিনের জায়গায় একটা ইরর এসেছে, সেটা হলো যে অ্যাক্টিভ স্ক্রিন হচ্ছে স্ট্রিং টাইপের, হ্যাঁ। আর এখানে আমরা রাখতে চাচ্ছি কি, সেটা হলো যে আমরা এখানে রাখতে চাচ্ছি উইজেট টাইপের। এ ভ্যালু অফ টাইপ কোশ্চেন স্ক্রিন ক্যান নট বি অ্যাসাইন্ড এ ভেরিয়েবল টাইপ অফ স্ট্রিং। আপনি কখনো একটা উইজেটকে একটা ভেরিয়েবল রাখতে পারেন, আপনি চাইলে কিন্তু এখানে একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল কিন্তু সেখানে অ্যাসাইন করতে পারেন। সেই জন্য আমরা এখানে একটা অ্যাসাইন করতেছি, আমরা এখানে একটা ভেরিয়েবল অ্যাসাইন করতেছি, সেটা হলো কোশ্চেন স্ক্রিন। জাস্ট এখানে ২ টা ভেরিয়েবলের উপরে কিন্তু ডিপেন্ড করে আমরা প্রথমে টার্নারি অপারেটরটা করব। সেজন্য আমি এখানে ২ টা ভেরিয়েবল এখানে নিয়ে নিচ্ছি। খুব সুন্দর, হ্যাঁ? আমাদের ভেরিয়েবলটা হলো অ্যাক্টিভ স্ক্রিন। তো আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভ স্ক্রিন। যদি অ্যাক্টিভ স্ক্রিন ইজ ইকুয়াল টু, আমরা এখানে যে ভেরিয়েবলটা রেখেছি দেখতে পারেন, আমরা এখানে প্রথম ভেরিয়েবলটা রেখেছি কিন্তু কোশ্চেন স্ক্রিন। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি, আমরা এই যে স্টার্ট স্ক্রিনটাকে, আমরা এখানে স্টার্ট স্ক্রিনটাকে কপি করে নিয়ে নিচ্ছি। আমরা এখানে স্টার্ট স্ক্রিন দিয়ে দিচ্ছি অ্যাক্টিভ স্ক্রিন। যদি আমরা এখানে স্টার্ট স্ক্রিন দেই, কারণ এটা কখনোই নেবে না। কারণ আপনার এখানে চাইল্ড সেটা কি, চাইল্ডের রিটার্ন টাইপ হলো উইজেট, সে কিন্তু আসলে উইজেট চাচ্ছে। অ্যাক্টিভ স্ক্রিন তো হলো একটা ভেরিয়েবল স্ট্রিং টাইপের, সেক্ষেত্রে এটা কখনোই সম্ভব না। তো আমরা যদি এখানে একটা ইকুয়াল দেওয়ার অর্থ হলো যে আমরা এখানে অ্যাসাইন করতে চাচ্ছি, আমরা এখানে চাচ্ছি না অ্যাসাইন করতে, আমরা একটা এখানে কন্ডিশন দেবো যাতে করে আমরা টার্নারি অপারেটর নিয়ে কাজ করতেছি। সেজন্য আমরা এখানে কন্ডিশন দিয়ে দিলাম এবং কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। কোশ্চেন মার্কের অর্থ হলো প্রথমত আমাদের ইপেলসের মতোই কিন্তু কাজ করে, সেটা অলরেডি আপনারা জানেন আমার টার্নারি অপারেটর ভিডিও থেকে এবং ডাটার প্লেলিস্ট থেকে সম্পূর্ণ ভিডিওগুলো শেষ করে কিন্তু আপনারা এই প্রজেক্টটা করতে এসেছেন, সেটা আমি মনে করব। আদারওয়াইজ কিন্তু আপনারা এখানে অনেক কিছু বুঝবেন না, কারণ আমি ওখানে কিন্তু ডিটেলসে আলোচনা করেছি। এখানে আসলে আমার জন্য ডিটেলসে আলোচনা করাটা অতটা সম্ভব না, এই জন্যে আমরা ওখানে আগে মূলত ডাটটা শিখাই। আপনারা মনে রাখবেন ডাট ল্যাঙ্গুয়েজ কিন্তু ডিপেন্ড করে আপনার কত পার্সেন্ট আপনি ডাট ল্যাঙ্গুয়েজ আপনাদের সম্পূর্ণ প্রজেক্টটা কিন্তু ডাট ল্যাঙ্গুয়েজের উপরে। ডাট ল্যাঙ্গুয়েজ আপনার, আমি বলবো আমার যুক্তিতে আমি বলবো যে ডাট ল্যাঙ্গুয়েজ আপনার 90% আপনার ডিপেন্ড করে একজন ডেভেলপারের। কারণ আপনি ফ্লাটার হলো কি, ফ্লাটার একটা ফ্রেমওয়ার্ক। যখন দেখেন এখানে যদি একটু বলি স্টেটফুল, স্টেটের কন্টিনিউ, এগুলো আসলে ইউটিলিটি প্যাকেজ, এগুলো থাকে অলওয়েজ। আমরা জাস্ট এগুলাকে কখন আমরা চেঞ্জ করতে পারি না, এদের যেখানে যেখানে যে ডাটাটা দেওয়া প্রয়োজন সেখানে আমরা সেম ডাটাটা দিতে হবে, কারণ এটা আমাদের জন্য তৈরি করা থাকে। বাট ডাট কিন্তু আমাদের জন্য কোনো প্রবলেম সলভিং বলেন, কোনো কিছু বলেন, সেটা কিন্তু তৈরি করা থাকে না। আমরা আমাদের মতো করে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা আমাদের মতো কাস্টমাইজ করে কাজ করতে হয়। সেজন্য আমি আপনাদেরকে অলওয়েজ রিকমেন্ড করব যে আপনারা বেশি বেশি করে ডাট প্র্যাকটিস করেন, বেশি বেশি করে প্রবলেম সলভিং করেন, কারণ এর বিকল্প কিছু নাই। আপনি যখনই ডাট বেশি পারবেন তখন আপনার কাছে ফ্লাটার ইজি, মানে ফানিবাদের মতো মনে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার কাছে অনেকটা কমপ্লিকেট তৈরি হবে। তো দেখেন এখানে আমি যখন স্টার্ট স্ক্রিন দিয়েছি, কোশ্চেন মার্ক দিয়েছি, আমি এখানে দিয়েছি স্টার্ট স্ক্রিন।
এখন স্টার্ট স্ক্রিনটা ব্যবহার করেছি এবং দেখেন স্টার্ট স্ক্রিনটা যখন আমরা ব্যবহার করলাম আমরা চলে যাচ্ছি কন্ট্রোল চেপে আমরা স্টার্ট স্ক্রিনে চলে যাচ্ছি। দেখেন স্টার্ট স্ক্রিনে আমরা কি দিয়েছি অলরেডি আপনারা আমার কনস্ট্রাক্টর ভিডিও থেকে দেখে নিয়েছেন যে এটা হলো যে আমাদের এই একটা ক্লাস, সেখানে আমরা একটা কনস্ট্রাক্টরের মধ্যে একটা আমরা কিন্তু ফাংশন পাস করেছি। তার মানে কি আমাদের এই স্টার্ট স্ক্রিনকে যারা যারা ব্যবহার করবে তাদের কিন্তু অলওয়েজ এই কনস্ট্রাক্টর কিন্তু পাস করতে হবে, আদারওয়াইজ কিন্তু এরর হবে। কারণ এই ক্লাসকে যারা যারা ব্যবহার করবে তাদের এই ক্লাসে যতগুলো কনস্ট্রাক্টর আছে সবগুলাই কিন্তু তাদের ব্যবহার করতে হবে। সেটা হলো রিকোয়ার্ড টাইপের কনস্ট্রাক্টর, কিন্তু আমাদের এখানে ডিস যেটা কনস্ট্রাক্টর সেটা আমাদের রিকোয়ার্ড কনস্ট্রাক্টর। আমাদের কিন্তু নেম কনস্ট্রাক্টর আছে, তারপরে আমাদের আবার অপশনাল কনস্ট্রাক্টর আছে, ডিফল্ট কনস্ট্রাক্টর আছে, সে বিষয়ে আপনারা অলরেডি জানেন। তো রিকোয়ার্ড টাইপ কনস্ট্রাক্টর অবশ্যই কিন্তু পাস করতে হয়। সেজন্য আমাদের এই ক্লাসে কি রিটার্ন করে, এই ক্লাসে কনস্ট্রাক্টর হচ্ছে ভয়েড ফাংশন স্টার্ট কুইজ। তার মানে তাকে একটা আমরা ভয়েড এবং ফাংশন টাইপের ফাংশন দিতে হবে, সেটা রিটার্ন টাইপ হতে হবে ভয়েড। তো সো আমরা এখন কোনটা দেবো, সেই জন্য আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমাদের সুইচ স্ক্রিন, এটার কিন্তু রিটার্ন টাইপ হলো কিন্তু এই যে ভয়েড ফাংশন, ঠিক আছে, এটার কিন্তু রিটার্ন টাইপ হলো যে ভয়েড। সো আমরা কিন্তু এখন চাইলে এখানে আমরা ভয়েড দিতে পারি, ভয়েড না দিলেও আপনার রিটার্ন টাইপ হিসেবে অবশ্যই সেটা জেনে নেবে ভয়েড। তো আমাদের যদি হ্যান্ড ওভার করে দেখতে পাচ্ছেন ভয়েড ফাংশন। সো এখানে আমরা কিন্তু চাইলে কিন্তু সুইচ স্ক্রিনটাকে পাস করতে পারি, কারণ আমাদের এই ফাংশনের সাথে আমাদের যে ফাংশনটা চাচ্ছে, স্টার্ট স্ক্রিন যে ফাংশনটা চাচ্ছে এই যে ভয়েড ফাংশন, সেটা কিন্তু ম্যাচ হচ্ছে, সেই জন্য সেটা সে রিসিভ করতে পারবে। অবশ্যই মনে রাখবেন যে যেটা চাচ্ছে, যার যেটা প্রাপ্য তাকে কিন্তু আমরা সেটাই দিতে হবে, আদারওয়াইজ জিরো হবে। যেমন এখানে যদি আমি বলি কালার প্রপার্টি, কিন্তু সে কালার চাচ্ছে, আপনি যদি এখানে একটা নেম স্ট্রিং টাইপের ভেরিয়েবল দিয়ে দেন বা আপনি অন্য কিছু এখানে দিয়ে দেন তাহলে কিন্তু সেটা ইরর হবে, কারণ সে চাচ্ছে কালার, তাকে আপনি সে তার খাবার হলো কালার, সো তাকে আপনি কালারে খেতে দিতে হবে। ধরেন আমরা যদি হিউম্যানের কথা চিন্তা করি, আমাদের খাবারটা কি, আমাদের খাবারটা হলো যে আমরা এখানে মাছ গোস্ত এগুলা খাই। এখন আপনি যদি আমাকে বলেন যে ভাই আপনি মাটি খান, তাহলে কি আমি মাটি খেতে পারবো? আমি তো মাটি খেতে পারবো না, আমি এটা সারাদিন দিয়ে রাখলাম, আমি এটা কিন্তু খাবো না, আমি এটা নিবো না। সেম প্রোগ্রামের বেলায় কিন্তু একই সিস্টেমটা, আপনি যদি এখন চিন্তা করেন যে একে আপনি যেটা খেতে চাচ্ছে সেটা দেবেন, সে অবশ্যই আপনার এখান থেকে রিসিভ করে নেবে। আপনি যদি একে না দেন সেক্ষেত্রে সেটা কিন্তু সে রিসিভ করবে না। এটাই হলো যে মেইন পার্থক্য। সো দেখতে পাচ্ছেন এখানে আমরা সুইচ স্ক্রিন দিয়েছি, সেটা সে রিসিভ করে নিয়েছে, এবং আমরা আবার ক্লোন ব্যবহার করব। ক্লোন ব্যবহার করে আমরা এখানে দিয়ে দিচ্ছি কোশ্চেন স্ক্রিন। আমি এটাকে একটু এক্সপ্লেন করতেছি আপনাদেরকে। কোশ্চেন স্ক্রিন দিয়ে দিলাম। মোটামুটি আমাদের টার্নারি অফারটা কিন্তু ব্যবহার করা হয়ে গেল। এখন টার্নারি অফারটা একটু আমি ব্রিফিং দিচ্ছি। সেটা হলো যে প্রথমত আমাদের অ্যাক্টিভ যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা আগে চেক করলো যে স্ট্যাট স্ক্রিন আছে কিনা। যদি আমাদের ট্রু হয়, টার্নারি অপারেটর দুইটা কন্ডিশন নিয়ে কাজ করে, একটা হলো যে ইফ এবং এলস, দুইটা মাত্র কন্ডিশন কাজ করে। প্রথমত যদি তার কন্ডিশন ট্রু হয় সেক্ষেত্রে সেই প্রথম কোশ্চেন মার্কের সাথে যে স্টেটমেন্টটা আছে সেটা নিয়ে কাজ করবে, যেমন কোশ্চেন মার্কের সাথে আমাদের এই স্টেটমেন্ট আছে সেটা নিয়ে কাজ করবে। আদারওয়াইজ যদি ফলস হয় সেটা কোনটা নিয়ে কাজ করবে, এই কোশ্চেন মার্কটা নিয়ে কাজ করবে। কেননা ফলস হলে সে সেকেন্ডটা নিয়ে কাজ করবে, ট্রু হলে প্রথমটা নিয়ে কাজ করবে। এটা হলো টার্নারি অপারেটরের বৈশিষ্ট্য এবং সিনট্যাক্স। সো এটা কিভাবে কাজ করবে আমি একটু বলি। প্রথমত আমাদের প্রোগ্রামটা যখন আমরা রান করব, আমরা এই প্রোগ্রামটাকে রান করলাম। দেখেন আমি এই প্রোগ্রামটাকে রান করলাম খুব সুন্দরভাবে। প্রোগ্রামটা রান হয়ে গেল। হ্যাঁ? তো রান হওয়ার সাথে, সাথে আমাদের প্রথমত কোন মেথডটা কল হলো, আমাদের বিল্ড কনটেক্সট এ চলে আসলো। বিল্ড কনটেক্সট এ আসার সাথে, সাথে আমাদের এখানে দেখলো অ্যাক্টিভ স্ক্রিন ইজ ইকুয়াল টু কি আছে, স্ট্যাট স্ক্রিন আছে। সেক্ষেত্রে কন্ডিশন ট্রু। কারণ আমরাতে কিন্তু স্যাট স্টেটটা কিন্তু কল হয়নি। অলরেডি আমাদের কিন্তু বাই ডিফল্ট ভ্যালু হলো যে স্ট্যাট স্ক্রিন। স্যাট স্টেটটা কিন্তু আমাদের এখনো কল হয়নি। কারণ আমি বলেছি স্যাট স্টেটটা বিল্ড কনটেক্সটটা রান হওয়ার পরে কিন্তু কল হবে। তো স্যাট স্টেট যাতে কল হয়নি, তো আমার স্ট্যাট স্ক্রিন আছে অবশ্যই কন্ডিশন ট্রু। সেক্ষেত্রে সে অবশ্যই আমাদের স্ট্যাট স্ক্রিনটা দেখিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমরা স্ট্যাট স্ক্রিনটা দেখতে পাচ্তেছি। যখন আমরা এই বাটনে প্রেস করব, মনে রাখেন যখন আমি এই বাটনে প্রেস করব, প্রেস করার সাথে সাথে আমাদের এই বাটনটা কানেকশন কার সাথে আছে, স্টার্ট স্ক্রিনের সাথে আছে। সে এই বাটনটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে বাটনটা এখানে অন প্রেসের মধ্যে, এই যে স্টার্ট কুইজের মধ্যে এই বাটনটা আছে। তো এই বাটনটা যখন প্রেস করব, এই বাটনটার ফাংশনটা কোথায় আছে দেখতে পাচ্ছেন এখানে ফাংশন সে রিসিভ করে, সে তার মানে কুইজে আসলো, সে তখন এই ফাংশনে ঢুকে পড়বে। কারণ সুইচ স্ক্রিন আমরা এখানে পাস করেছি, দেখতে পাচ্ছেন এখানে সুইচ স্ক্রিনটা দিয়েছি। সুইচ স্ক্রিন দেওয়ার সাথে সাথে সুইচ স্ক্রিনে বডিতে ঢুকবে, ঢোকার পরে দেখতে পাচ্ছেন স্যাট স্টেট আবারও রিবিল করবে। রিবিল করার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমরা ভেরিয়েবলের মানটা কিন্তু চেঞ্জ করে কোশ্চেন স্ক্রিন করে দিচ্ছি। তার মানে এখানে বর্তমানে কি আছে, ক্লিক করার সাথে সাথে কোশ্চেন স্ক্রিনটা চলে আসবে। দেখেন কোশ্চেন স্ক্রিন যখন আসলো তখন আমাদের ফাংশনে কি করলো, যখন এখানে আসলো দেখলো যে তার না, এখানে একটা ফলস হয়েছে, কারণ তার এখন অ্যাক্টিভ স্ক্রিন ইজ ইকুয়াল টু তার স্ট্যাট স্ক্রিন নাই। অ্যাক্টিভ স্ক্রিন ইজ ইকুয়াল টু এখন কি আছে, কোশ্চেন স্ক্রিন, তার মানে কন্ডিশন ফলস। ফলস হলে সে কিন্তু এটা রিটার্ন করবে না, স্ট্যাট স্ক্রিনটাকে সে আর প্রিন্ট করবে না, সে এখন চলে যাবে কোশ্চেন স্ক্রিনে। তো দেখি আমাদের কাজটা হয় কিনা। আমি একটা ম্যানুয়ালি আপনাদেরকে বলেছি যে এটা ব্যাকএন্ডে কিভাবে কাজ করে, কারণ আপনার এটা বোঝা উচিত, না হলে আপনি অনেক কিছু বুঝবেন না। যখন আমি এখানে প্রেস করব, দেখতে পাচ্ছেন আমার সাথে সাথে কিন্তু আমার স্ক্রিনটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমার স্ক্রিনটা চেঞ্জ হয়ে অলরেডি কোথায় চলে আসলো,
সেটা আমাদের কোশ্চেন স্ক্রিনে কিন্তু চলে আসলো। সেক্ষেত্রে কোশ্চেন স্ক্রিনটা দেখাচ্ছে। তাহলে আপনারা এই থেকে বুঝতে পারলেন কিভাবে আপনারা টার্নারি অপারেটর ব্যবহার করে সেটা করবেন। তো আমি আরেকটু জিনিস দেখাচ্ছি, সেটা হলো যে এখানে দেখেন একটু হিজিবিজি লাগতেছে না? এতগুলা লাইন এখানে দেখতে খুব খারাপ লাগতেছে। সো এটাকে আমরা কিভাবে করব? এটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব? সো এখানে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি ফাইনাল টাইপের। ফাইনাল আমরা দিয়ে দিচ্ছি একটা ভেরিয়েবলের নাম অ্যাক্টিভ সুইচ স্ক্রিন। সুইচ স্ক্রিন ইজ ইকুয়াল টু আমরা এখানে একটা মান নিয়েছি, সেটাকে এখন আমরা কি করব? এই যে আমাদের অ্যাক্টিভ স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমরা এই অ্যাক্টিভ স্ক্রিনটাকে এখান থেকে কাট করে নেব। কাট করে আমাদের এই ভেরিয়েবলের মধ্যে মানটা রেখে দিচ্ছি এবং এখানে আমরা এন্ড করার জন্য সেমিকোলনটা ব্যবহার করতেছি। দ্যাটস ইট, আর কিছুই করিনি। দেখেন যে অ্যাক্টিভ সুইচ স্ক্রিনটা আছে, আমরা জাস্ট এখানে এত কিছু না লিখে অ্যাক্টিভ সুইচ স্ক্রিনটাকে এখানে পাস করে দিয়েছি। দ্যাটস ইট। সেম কাজ। আবারও যদি প্রোগ্রামটা রান করি আমাদের কিন্তু আউটপুট সেমই আসবে, কোনো চেঞ্জ আসবে না। এতে করে কি হলো, কোডটা দেখতে একটু সুন্দর লাগলো, এখানে হিজিবিজি নাই। সম্পূর্ণ কোডগুলো কার মধ্যে আছে, আমরা এখানে এই ভেরিয়েবলের মধ্যে রেখেছি, দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। দেখতে পাচ্ছেন। আবারও যদি আমরা এখানে এটাকে ইয়ে করে রান করি, রান করলাম এবং এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাজ ইউজুয়াল কিন্তু আমাদের এখানে আউটপুট সেম আসতেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো যে কিভাবে আপনারা ইপালস কন্ডিশন ব্যবহার করে এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে সুইচ করবেন, এক পেজ থেকে আরেক পেজে যাবেন, সেই বিষয়টা আমি এখন আপনাদেরকে এক্সপ্লেন করব। সো সেটা এক্সপ্লেন করার জন্য এখানে আমরা যে বিষয়টা রেখেছি দেখতে পাচ্ছেন, এটা রেখেছি এবং এটা রেখেছি সেম, এটা কিন্তু থাকবে, এটা কিন্তু চেঞ্জ হবে না, কারণ এটা হলো আমাদের ফাংশন। আমাদের যা কিছু চেঞ্জ করা লাগবে সেটা হলো যে আমরা এখানে চেঞ্জ করব। এখন আমরা এখান থেকে ফাইনালটাকে চেঞ্জ করে দেব এবং এখানে যে আমাদের ভেরিয়েবলটা আছে আমরা এটাকে রিমুভ করে নিচ্ছি, আমরা এটাকে কেটে দিচ্ছি। আমরা এখন টার্নারি অপারেটর ব্যবহার করব না, আমরা এখানে ইপালস ব্যবহার করব। তো আমি এখানে একটা অবজেক্ট নিয়ে নিচ্ছি উইজেট। উইজেট নামে অবজেক্ট নিয়ে নিচ্ছি, তার মানে আমার রিটার্ন টাইপ হলো উইজেট। তো অবশ্যই আমার এখানে একটা উইজেট রিটার্ন করাতে হবে। তো আমাদের স্টার্ট স্ক্রিনটা হলো কিন্তু একটা উইজেট। আমরা এখানে স্টার্ট স্ক্রিন উইজেট এবং এখানে আমরা ফাংশনটা দিয়ে দিচ্ছি। ফাংশন হলো যে সুইচ, এই ফাংশনটা এখানে আমরা দিয়ে দিচ্ছি, কারণ স্ট্যাটাস কিন্তু যখনই আমরা কল করব এই ফাংশনটা সে কিন্তু চাবে। এখন আমাদের কাজ হলো এই ফাংশনের মধ্যে কিন্তু আমাদের ইফ এলস কন্ডিশনটা ব্যবহার করতে হবে। সেজন্য আমি দিয়ে দিচ্ছি ইফ, ইফ দিয়ে দিচ্ছি, জাস্ট ইফ কন্ডিশন দিয়ে দিচ্ছি। তো ইফ কন্ডিশন সেম আবারও আমরা এখন অন্যভাবে কাজ করব। আমরা এখন কাজ করব এটা নিয়ে, কোশ্চেন স্ক্রিন নিয়ে। তো আমরা ইফ এর মধ্যে দিয়ে দিচ্ছি কোশ্চেন স্ক্রিন। এখানে দেখতে পাচ্ছেন এরর আসবে, কারণ এটা আমরা অ্যাসাইন করতে চাচ্ছি না, আমরা এখানে রিটার্ন করতে চাচ্ছি। তার মানে এখন কিন্তু সে চেক করবে, এই অবজেক্টটা দেওয়ার অর্থ হলো যে এখন কিন্তু সে ট্রু আর ফলস কিন্তু এটা এখানে চেক করবে, কারণ ইফ কন্ডিশন আপনারা জানেন যে তার রিটার্ন টাইপ হলো ট্রু আর ফলস। যদি ট্রু হয় সে ইফের ব্লকে ঢুকবে, আদারওয়াইজ ইফের ব্লক নিয়ে কাজ করতে পারবে না। এলস হলে চলে যাবে, ফলস হলে এলসে চলে যাবে, সেটা ইফ এলস থেকে অলরেডি আপনারা জানেন। তো এখানে জাস্ট আমরা কি করব, আমরা এখানে যে এই যে উইজেট অ্যাক্টিভ সুইচ স্ক্রিনটা নিয়েছি, আমরা এটাকে নিয়ে কাজ করব। আমরা এখানে অ্যাক্টিভ সুইচ স্ক্রিন ইজ ইকুয়াল টু আমরা এখানে জাস্ট কোশ্চেন স্ক্রিনটাকে এখানে আমরা জাস্ট অ্যাসাইন করে দেব। তো বিষয়টা হলো যে সেম আগের মতো নেই। এখনো কাজটা হলো যে যখন আমাদের প্রোগ্রামটাকে আমরা বাটনে ক্লিক করব, যখন আমরা এই বাটনে ক্লিক করব, আমাদের যে হোম স্ক্রিনে যে বাটনটা আছে ওই বাটনে যখনই আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে আমাদের স্যাটিসফাইড কল হবে। স্যাটিসফাইড কল হওয়ার পর আমাদের এই যে ডাটাটা আছে এটা চেঞ্জ হবে। চেঞ্জ হওয়ার পরের সাথে সাথে কিন্তু আমাদের ইফ এর কন্ডিশন ট্রু হবে এবং ইফস এর ব্লকে ঢুকবে। আদারওয়াইজ প্রথমত কিন্তু দেখেন, প্রথমে চাইলে কিন্তু আমাদের এই যে কোশ্চেন স্ক্রিনটা কিন্তু এখানে আসতে পারতো। কেন আসে নাই সেটা যদি আমি একটু আপনাদেরকে এক্সপ্লেইন করি। সেটা আসে না এই কারণেই, প্রথমত যখন আমাদের প্রোগ্রামটা রান হলো আমাদের কিন্তু ইফ কন্ডিশন অবশ্যই কিন্তু সেটা চেক করেছে। ইফ কন্ডিশন প্রথমে দেখছি যে উইজেট অ্যাক্টিভ স্ক্রিন ইজ ইকুয়াল টু দেখতে পাচ্ছি স্টার্ট স্ক্রিন আছে। তার মানে আমাদের এই কন্ডিশনে যখন আসলো দেখলো যে না, ভেরিয়েবল মান কিন্তু আমাদের এখানে স্টার্ট স্ক্রিন আছে, আমাদের কখনো কিন্তু কোশ্চেন স্ক্রিন নাই। তার মানে আমাদের কন্ডিশনটা ফলস হয়েছে, ফলস হলে তার এই ব্লকে ঢোকার কথা না। ওকে, সেখানে আর ঢুকে নাই। এখান থেকে সে কোথায় চলে গেল, ডাইরেক্ট এখানে দেখতে পাচ্ছি অ্যাক্টিভ স্ক্রিন ইজ ইকুয়াল টু কার মধ্যে সেটা কে আছে, স্টার্ট স্ক্রিন আছে, সেটাকে প্রিন্ট করে দেখালো। দেখতে পাচ্ছেন প্রথমে স্ক্রিনে সেটা আপনি দেখতে পারলেন। ইভেন যখন আমি এই বাটনে প্রেস করলাম, দেখেন আমি যখন এই বাটনে প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে সে কোথায় চলে গেল, এখন সুইচ যে স্টার্ট স্ক্রিন আছে না, এই যে সুইচ স্টার যেটা আমরা রেখেছি সুইচ স্ক্রিনে, এখানে আসলো মানটা পরিবর্তন করলো। তার মানে বর্তমানে এখানে কে আছে, বর্তমানে এখানে স্টার্ট স্ক্রিনে পড়তে ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে এখানে কোশ্চেন স্ক্রিনটা বসে গেল। ক্লিয়ার, কোশ্চেন স্ক্রিনটা এখানে আছে। দেন আবার ইফের কন্ডিশনটা চেক করলো, দেখার সাথে সাথে কোশ্চেন স্ক্রিনের পরিবর্তে এখানে কে আছে, এখানে আমাদের স্টার্ট স্ক্রিনের পরিবর্তে এখন আছে কোশ্চেন স্ক্রিন। তার মানে কন্ডিশনটা ট্রু। ট্রু হওয়ার সাথে সাথে দেখলো যে এখানে অ্যাক্টিভ স্ক্রিন ইজ ইকুয়াল টু আমি এখানে নতুন আবার আরেকটা ভেরিয়েবল অ্যাসাইন করতে চাচ্ছি, সেটা কাকে অ্যাসাইন করতে চাচ্ছি, কোশ্চেন স্ক্রিনকে অ্যাসাইন করতে চাচ্ছি। সেজন্য এখানে যে স্টার্ট স্ক্রিন আছে এই স্টার্ট স্ক্রিনের পরিবর্তে আমি এখানে লিখে দিচ্ছি স্টার্ট স্ক্রিনের পরিবর্তে সে অলরেডি কাকে এখানে অ্যাসাইন করতে পারতেছে, কোশ্চেন স্ক্রিনটাকে অ্যাসাইন করতে পারতেছে। সে অলরেডি কোশ্চেন স্ক্রিনটাকে অ্যাসাইন করে নিল।
দেন কোশ্চেন স্ক্রিনটা কোথায় চলে গেল? কোশ্চেন স্ক্রিনটা এখানে চলে আসলো। কারণ অ্যাক্টিভ স্ক্রিনের মধ্যে বর্তমান ভ্যালুয়েবল কে আছে? সেটা হলো যে আমাদের কোশ্চেন স্ক্রিন আছে। সেক্ষেত্রে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কোশ্চেন স্ক্রিনটা প্রিন্ট করে দেখাচ্ছে। সো আমি কিন্তু টোটালি ডিফিকাল্ট এবং কি আপনাদের ডিফারেন্ট ওয়ে আমি আপনাদেরকে দেখিয়েছি এবং সামনে আমি আরো কয়েকটা ওয়ে দেখাবো। আমার বিষয়টা হলো আপনারা সম্পূর্ণ বিষয় প্রত্যেকটা লাইন যাতে বুঝে করতে পারেন, প্রত্যেকটা কোড যাতে আপনারা বুঝে করেন, একটাও যাতে মিসিং না হয় আপনাদের। যেমন আমি এখানে সুইচটা কেন ব্যবহার করেছি এবং ইফস কেন ব্যবহার করেছি, উইজেট কেন ব্যবহার করেছি, আমি ডিটেইলস আলোচনা করার চেষ্টা করতেছি। কারণ আমার উদ্দেশ্য একটাই, যারা আপনারা ফ্লাটার শিখতে চাচ্ছেন, কেরিয়ার ডেভেলপ করতে চাচ্ছেন, অবশ্যই ভাই আপনার সময় দিতে হবে। আপনি 2 মিনিট 5 মিনিটের ভিডিও দেখবেন, 4 মিনিটের ভিডিও দেখবেন, এতে করে আপনার কোনো লাভ হবে না। বরঞ্চ আপনি আপনাকে ধ্বংস করে দিবেন। কেননা আমি জিনিসটা এক্সপ্লেইন করি। আপনি আপনাকে ধ্বংস করে দিবেন এই কারণে, কারণ ওখান থেকে আপনি কিছুই শিখতে পারবেন না। কারণ ওদের উদ্দেশ্য থাকে একটাই যে ওদের ভিডিওতে ভিউ হবে, ভিডিওতে অনেক লাইক কমেন্ট পড়বে। এইজন্য শর্ট ভিডিও করলে মানুষজন দেখে। তাদের মেইন কাজটা হলো এটাই। তারা আসলে ওগুলা বিজনেস করে। আসলে আমার ঐরকম ইনটেনডেন্সি নাই, আমার ওইরকম চিন্তাধারা নাই। আমার চিন্তাধারা হলো একটাই যে আপনারা কিছু করেন, আপনারা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন, যাতে দেশের জন্য কিছু করেন এবং বাংলাদেশের যাতে বেকারত্বের হারটা আপনারা কমাতে পারেন, সেই লক্ষ্যে আমি কাজ করতেছি। যাতে করে একটা সলিড ফাউন্ডেশন পান এবং সলিড গাইডলাইন পেয়ে থাকেন আপনারা, যাতে করে আপনাদের শিক্ষার জার্নিটাতে কখনো ব্যাঘাত না ঘটে। আপনারা কোনো কিছু না শিখে মুখস্থ করে কোনো কিছু না করেন, প্রত্যেকটা বিষয় আপনি বুঝে করেন। কারণ দেখেন, আপনি যদি চ্যাটজিপিটি ইউজ করে এই ফাংশনগুলো তৈরি করেন, তাহলে দেখেন আপনি অটোমেটিক রিপ্লেস হয়ে যাবেন। কেননা আপনি রিপ্লেস হয়ে যাবেন এই কারণে, কারণ ওটা তো চ্যাটজিপিটি করতেই পারতেছে, আপনার ভিতরে তো কোনো কিছু নেই, আপনি কিন্তু খালি, আপনি টোটালি খালি। তাহলে এই জন্য আপনাদের ভয় থাকবে যে আপনারা এই জন্য কিন্তু রিপ্লেস হয়ে যাবেন। কারা রিপ্লেস হবে না? যারা এই বিষয়গুলা কিন্তু এফোর্ট দিয়ে, সময় দিয়ে ৪-৫ বছর লাগে শিখতেছে, তাদের মধ্যে কিছু না কিছু আছে। অলরেডি তার মধ্যে এলএম আছে, জ্ঞান আছে। সেজন্য তাকে চ্যাটজিপিটি রিপ্লেস করতে পারবে না। সে বরঞ্চ চ্যাটজিপিটিকে ব্যবহার করে আরো সময়গুলা কনজিউম করে অনেক সময়, কম সময়ের মধ্যে সে কিন্তু ভালো আউটপুট দিতে পারবে, কাজটা করতে পারে। দেখেন এখানে যদি আমি যে উইজেটটা ব্যবহার করছি, চ্যাটজিপিটিও সেম ভাবে আপনাকে জিনিসটা করে দেবে। দেন আপনি কিন্তু এখানে চাইলেও চেঞ্জ করতে পারবেন না। তখন কিন্তু আপনি মডিফাই করতে পারবেন না। কেন পারবেন না? আপনি তো জিনিসটা জানেনই না এখানে আমি কেন এটা ব্যবহার করেছি, চ্যাটজিপিটি এটা কেন ব্যবহার করেছে, সেটা আপনি জানেনই না। যখন আপনি প্রত্যেকটা কোর্সগুলো জানবেন, আপনি চ্যাটজিপিটি কোড যখন রিভিউ করবেন, তখন দেখেন সে এখানে হোম দিয়েছে। আপনি চাইলে এখানে আপনার এক্সিট দিতে পারেন, সেটা আপনি জানেন দেখে আপনি এখানে লিখতে পারতেছেন। আদারওয়াইজ যখন আপনি জানবেন না, তখন কিন্তু আপনি সেটা লিখতে পারবেন না। সো এই জন্য আমার রিকমেন্ড থাকবে আপনারা চ্যাটজিপিটিকে একটা টিচার হিসেবে ব্যবহার করেন, আপনার গাইডলাইন হিসেবে আপনি ব্যবহার করেন। ধরেন আপনি এখানে আপনি ম্যাটেরিয়াল কি সেটা জানেন না, আপনি চ্যাটজিপিটি ইউজ করলেন যে প্লিজ ডিটেলস ম্যাটেরিয়াল অ্যাপস ডিজাইন বা কিভাবে কাজ করে, সেই বিষয়টা আপনি তার কাছ থেকে জানতে পারেন। অথবা আপনি তার কাছ থেকে জিজ্ঞেস করতে পারেন যে আমি এই টপিকগুলো শিখছি, তুমি আমাকে কিছু প্রবলেম দাও, আমি এই প্রবলেমগুলো নিয়ে কাজ করতে চাচ্ছি। অথবা আপনি তাকে বলতে পারেন যে আমাকে কিছু প্রবলেম সলভিং করে দাও, আমি এই প্রবলেমে পড়ছি, সেটা আপনি তার কাছ থেকে দেখতে পারেন। আপনি কিন্তু কখনোই তাকে একটা প্রজেক্ট তৈরি করার জন্য বা একটা উইজেট কিভাবে বিল্ড করতে হয়, কিভাবে একটা উইজেট ডিজাইন করতে হয়, ডিজাইন পার্টটা আপনি তার কাছে জানতে পারেন না। সেটা আমি রিকমেন্ড করব যে সেটা আপনারা কখনো করবেন না। আপনারা সময় নিন, সময় নিয়ে নিজে করেন, বুঝেন। একটা সময় আসবে যে আপনি অনেক এক্সপার্ট, আপনার হাতে এখন সময় নেই। আপনি তখন চ্যাটজিপিটি থেকে হেল্প নিতে পারেন। এখন যখন আপনি লার্নিং করতেছেন, শিখতেছেন, তার মানে অবশ্যই আমার রিকমেন্ড থাকবো, প্লিজ আপনারা কখনো এই কাজটা করবেন না। চ্যাটজিপিটি ইউজ করে কিছু করবেন, এতে করে আপনি ধ্বংস হয়ে যাবেন। আসলে আপনি জীবনে কোনো কিছু উন্নতি করতে পারবেন না। তো আজকের ভিডিওগুলো অনেক লং হয়ে গেল। অলরেডি আমি আজকে ভিডিওটা এই পর্যন্তই কন্টিনিউ করতে চাচ্ছি না আর। সো আমার একটা রিকোয়েস্ট থাকলো, সেটা হলো যে আপনারা অবশ্যই না বুঝলে আমার ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করবেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। কারণ আমি চাই যে আমার ভিডিওটা দেখার পরে আপনি যাতে অন্য কোনো ভিডিও দেখতে না হয়, কারণ এতে করে আপনারও সময় নষ্ট হলো, আমি যে আপনার জন্য ভিডিওটা মেক করলাম আমারও সময় নষ্ট হলো, কারণ আপনি আমার ভিডিও থেকে কিছুই শিখতে পারলেন না। এতে করে আসলে আমাদের দুইজনের কিন্তু সময়টা নষ্ট হলো। যাতে এরকম কিছু না হয় সেজন্য আমি কাজ করতেছি, যাতে করে আপনি এই ভিডিওটা দেখার পরে আপনার সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। তারপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, কোনো কিছু জানতে সমস্যা হয়, অবশ্যই আমাকে জানাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং আমার ফেসবুকে গ্রুপ আছে, আপনারা সেখানে প্রবলেমটা শেয়ার করতে পারেন। আমাদের যে টিম মেম্বাররা আছে তারা অবশ্যই আপনার সমস্যাটাকে সমাধান করে দেবে, অথবা আপনারা আমার সাথে চাইলেও যোগাযোগ করতে পারেন, বা আমার সাথে ফ্রিতে, যখন আমি ফ্রি থাকবো অবশ্যই আমি আপনাদের সাথে যোগাযোগ করে সেটা সমাধান করে দেব। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।